আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে অনেকদিন পর তোমাদের এই ক্লাসে ফেরা। ওকে, সো এইচএসসি 25 ব্যাচ তোমাদের ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শেষ। এখন তোমাদের সেই 2 বছরের জার্নির লাস্ট পর্যায়ে, যেটা তোমাদের ফাইনাল পরীক্ষাতে অংশগ্রহণ করতে যাচ্ছ, রাইট? সো সেটার কথা চিন্তা করে এখন তোমাদের কিছু সলভ ক্লাস দেব বিভিন্ন টপিকের উপরে, সেটা নিয়ে আলোচনা হবে এখন। এবং সবাই একটু দ্রুত জয়েন হও এবং আমাকে জানাও কে কে শুনছো, কে কে দেখছো, দেন আমি আমার কার্যক্রমটা শুরু করব। ওকে, সো একটু জানাও, দ্রুত দ্রুত একটু জানাও সবাই। কানেক্ট লাইট। সো একটু দ্রুত জানাও সবাই। আচ্ছা, আমি একটু গ্রুপে শেয়ার করে দিচ্ছি। বেসিক ফ্রি করছে না, এটা হচ্ছে, এটা হবে। ওকে, মানে তোমরা পাগল হয়ে যাও, 1-2 মিনিট লেট হলে পাগল হয়ে যায় সবাই, স্টুডেন্ট আমার। ওকে, পাগল হওয়া ভালো, তবে পড়াশোনাটা নিয়মিত করতে হবে। দেখি কতটুকু রেসপন্স তোমরা করতে পারো। ওকে, সুতরাং দ্রুত দ্রুত সবাই একটু জানাও আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আজকে ক্লাসে যদি কেউ বের হও তাহলে খবর আছে, ঠিক আছে? আমি দেখবো তোমরা আসলে কতটুকু রেসপন্স করো। তোমাদের যদি রেসপন্সগুলো ভালো থাকে তাহলে এরকম টানা কিছু সলভ ক্লাস কিন্তু আমি দিব। সো এটা কিন্তু খুবই সাবধানতার সহিত থাকতে হবে। এবং এই ক্লাসগুলো কিন্তু তোমার এইচএসসির জন্য খুবই খুবই কার্যকরী, ঠিক আছে? আমরা যে এত নিয়ম, এত অনেক কিছু শিখেছি, সব কিছু নির্যাস এখন শিখবো, ঠিক আছে? সব কিছু নির্যাস এখন শিখবো। সুতরাং সবাই একটু দ্রুত জানাও আমাকে কে কে দেখছো, শুনছো। সবাই একটু দ্রুত জানাও। হ্যাঁ, আমি একটু কমেন্ট দেখতে চাই। প্রথমে কমেন্ট করেছো আশরাফুল ইসলাম, কেমন আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি, আশা করছি তুমিও ভালো আছো। একটু সবাই দ্রুত যুক্ত হও, দেন আমি আলোচনাটা খুব দ্রুত শুরু করতে চাই। যত লেট করবা আলোচনাও কিন্তু তত লেট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সবাই আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হচ্ছো। ওকে, অনেকে যুক্ত হচ্ছে। এখানে আছে অঙ্কননাথ, বলেছে নমস্কার ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রনি দেবনাথ স্যার কেমন আছেন? আমি অনেক ভালো আছি। ওকে, সো এই ক্লাসটা কিন্তু এইচএসসি 25 ব্যাচের জন্য। এই ক্লাসটা এইচএসসি 25 ব্যাচের জন্য। সবাই ক্লাসে আসো। আর আর তোমরা অফকোর্স তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে তাদেরকে মেনশন করতে পারো। রোজায় আমাদের অনেকগুলো পেইড কোর্স চলে, তার মাঝখানেও কিন্তু তোমাদের আমরা কিন্তু প্রাধান্য দিচ্ছি। ওকে, সুতরাং তোমাদের জায়গাটা থেকেও কিন্তু আমরা সর্বোচ্চটা আশা করছি। তোমরা নিয়মিত ক্লাসটা করবা আর অবশ্যই শেষ পর্যন্ত থাকবা আর বেশি বেশি রেসপন্স করবা। আজকে ক্লাসটা কিন্তু ইন্টারেস্টিং, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স আমরা শিখেছি না, ন্যারেশন অর্থাৎ গ্রামাটিক্যালে কিন্তু প্রত্যেকটা টপিক শিখেছি। ইংলিশে কিন্তু ইতিমধ্যে তোমাদের 29টা ক্লাস হয়েছে। এখন কথা হচ্ছে অনেকেই 29টা ক্লাস হয়তো করো নাই, অনেকে মাঝখানে গ্যাপ দিয়েছো। তো এখন এই গ্যাপ দিলে এটা কি আমাদের দোষ? অফকোর্স না। তো এজন্য কোনো চিন্তার কারণ নাই, আমাদের কিন্তু সব ক্লাসগুলো তোমাদের আগেও দিয়েছি, যে এই যে পিছনে ক্লাসগুলো একসাথে লিঙ্ক আপ করে দিয়েছি, আবার সেই লিঙ্ক আপ করা ক্লাসগুলো তোমাদেরকে আবার দিব। ওকে, সো সে অনুযায়ী ক্লাসগুলো কিন্তু তোমরা নিয়মিত করতে হবে তোমাদের। ওকে, সো একটু একটু জানাও নতুন কে কে জয়েন হয়েছো, একটু জানাও আমাকে। ওকে, ওকে, গুড। ওকে, সো আমি তাহলে শুরু করতে পারি। আচ্ছা, দেখো এখানে আব্দুল্লাল মাইন আসো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু সবাই দৌড়তেই করো। আজকে কিন্তু কি করব, আমরা সলভ ক্লাস করব কমপ্লিটিং সেন্টেন্সে, অর্থাৎ বোর্ড কোশ্চেন সলভ করব। আমরা আমাদের সবচেয়ে যে সমস্যাটায় আমরা পড়ি, অর্থাৎ ওই আছে না 6 থেকে আমরা 11 পর্যন্ত কিন্তু একই ক্লাস করি, রাইট? একই ক্লাস করি, যার কারণে যেটা হয় একই গ্রামার শিখি, কিন্তু দিন শেষে আমরা যখন প্র্যাকটিক্যালি পরীক্ষা করতে যাই তখন কিন্তু আমরা পারি না। কেন পারি না? এর মূল কথাটা হচ্ছে, তোমরা অনেক সময় অনেক স্ট্রাকচার রুলস শিখো, স্যাররা পড়ান, ও খুব মজা দিয়ে পড়াচ্ছে স্যার, নোট করো বা শেষ, বুঝলাম।
কিন্তু আলটিমেটলি তুমি পারবা না। কেন পারবা না? বিকজ তুমি যতই বোঝো না কেন, তুমি মিনিমাম প্রত্যেকটা টপিকে 20 থেকে 30টা মডেল টেস্ট তোমাকে সলভ করতে হবে। অর্থাৎ তুমি কমপ্লিটিং সেন্টেন্স তোমার শেখা শেষ, এখন কমপ্লিটিং সেন্টেন্সের উপরে তুমি মিনিমাম 20 থেকে 30টা কি করবা? মডেল টেস্ট সলভ করবা। অর্থাৎ বোর্ড কোশ্চেন আছে, মডেল টেস্ট আছে, এগুলো সলভ করলে দেবো ওর মধ্য থেকে ঘুরে ফিরে তোমার প্রশ্নগুলো আসে। ঠিক আছে, তো আজকে আমরা এই যে তোমাদের এই সলভটা করাবো এবং কয়েকটা বোর্ড কোশ্চেন আমরা রেখেছি। ঠিক আছে, কয়েকটাই বোর্ড আমরা পড়াবো। আচ্ছা, রনি দেবনাথ বলেছে স্যার ফার্স্ট পেপারের ক্লাস করলে ভালো হয়। রনি দেবনাথ ভাইয়া, তুমি 26 ব্যাচের, এটা 25 ব্যাচের ক্লাস। যারা হচ্ছে পেইড ব্যাচে আছো, সেটা তোমাদের ক্লাস অ্যানাউন্স যেটা করা হবে সেই অনুযায়ী ক্লাস হবে। সুতরাং তোমরা যদি এই ক্লাস করো তোমাদের জন্য এটা উপকার হবে, বাট এই ক্লাস তোমাদের এই ক্লাস না। ওকে, সো তোমাদের যার যে ব্যাচে যে ক্লাস যেভাবে দরকার সেটা আমরা বুঝিয়ে দিব। সো কোনো টেনশন নাই, কোনো কিছু বাদ যাবে না, সবই পড়ানো হবে। ঠিক আছে, এটা 25 ব্যাচের। সো দয়া করে 26 ব্যাচ নিয়ে কোনো প্রশ্ন করবা না। 26 ব্যাচে যাদের যা আছে সেটা তো ক্লাস চলতেছে, তাই না? সো এটাই। আচ্ছা, সো একটু 25 ব্যাচে যারা আছো সারা দাও। ওকে, আচ্ছা শোনো, আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করব এখন। তো আমরা জানি কমপ্লিটিং সেন্টেন্সের কিছু বিষয় আমরা শিখেছি, তাই না? কমপ্লিটিং সম্পর্কে তো সবারই ধারণা আছে, আমি কিন্তু পড়িয়েছি ইতিমধ্যে। এখন কেউ যদি ক্লাস মিস দাও না করো, হ্যাঁ, 3টে ক্লাসের মধ্যে যদি একটা ক্লাস করো, তাহলে সেটা কি আমার দোষ? অফকোর্স না, সেটা আমার দোষও না এবং সেটা তোমারই ক্ষতি। বুঝতে পেরেছো? ওকে, সো যাই হোক, আমরা একটু প্রথমে শুরু করব। প্রথমে যেটা আছে, আচ্ছা দাঁড়াও একটু, প্রথমে যেটা আছে একটু দেখি আমরা। ক্লাসে রনি দেবনাথ, সাদিয়া বুইয়ান বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই যুক্ত হবা। ওকে, সো খেয়াল করো, ইফ ইউ মেনটেন অনেস্টি, অর্থাৎ তুমি সততা, যদি তুমি সততার সহিত কি করো? মেনটেন করো। কি করো? রক্ষণাবেক্ষণ করো, মেনটেন করো। ঠিক আছে, তাহলে কি হবে? এখন আমাদের এইখানে কথাটা আসছে কি বলতো? কন্ডিশনাল, ইফ যুক্ত, তাই না? তাই ইফ এর কন্ডিশনাল হচ্ছে কয় প্রকার? কোন বইতে আছে 3 প্রকার, কোন বইতে আছে 4 প্রকার। দেখো, এখন যদি তোমাদের বেসিক শিখাই তাহলে কিন্তু অনেক টাইম লাগবে, তাই না? তারপরে তোমাদের কিছু বিষয় আমি ধরিয়ে দেব। ঠিক আছে, ওকে, সো খেয়াল করো, এখানে ইফ যুক্ত যে সেন্টেন্সটা রয়েছে এটি কিন্তু কি প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? আমরা জানি ইফ কন্ডিশনাল হচ্ছে 3 ধরনের হয়। প্রথম ধরন হচ্ছে কি, ইফের সাথে যে বাক্যটা হয় যদি সেটা প্রেজেন্টে হয়, অর্থাৎ আমি একটু সংক্ষেপে দেখাই, ইফের সাথে কি হবে? ইফের সাথে প্রেজেন্ট কি হবে? প্রেজেন্ট। প্রেজেন্ট হলে তা পরবর্তী যেটা পরবর্তী বাক্যটা কি হবে? সাবজেক্ট। সাবজেক্ট হবে প্লাস উড বা কুড হবে। কি হবে? উড বা কুড হবে। ঠিক আছে, উড বা কুড হবে না। দেখো, যদি প্রেজেন্ট হয় তাহলে কি সাবজেক্টের পরে, অর্থাৎ সেটা ফিউচার টেন্স হবে, শ্যাল উইল হবে। কি হবে? শ্যাল উইল হবে, অর্থাৎ ফিউচার। এক কথায় লিখে দিই ফিউচার, তাহলে তোমাদের জন্য আর ভালো হবে। ফিউচার টেন্সে হবে। যদি ইফ যুক্ত ক্লোজটা কি হয়? পাস্ট ইনডিফিনিটে হয়। কি হয়? পাস্ট ইনডিফিনিটে হয়। তাহলে পরবর্তী ক্লোজটা হবে কিসে বলো তো? সাবজেক্ট হবে প্লাস এর সাথে কি হবে বলো তো? উড অথবা কুড হবে। এবং তারপরে হচ্ছে কি প্লাস ভার্বের সাথে বি অন, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হবে। অর্থাৎ সাবজেক্ট, তারপর উড বা কুড, তারপর ভার্বের সাথে বেস ফর্ম যুক্ত একটা ভার্ব হবে। এরপরে যদি ইফ যুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট হয়, কি হয়? পাস্ট পারফেক্ট। আমরা একটু নিচে লিখি তাহলে ভালো হবে। ইফ যুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট হয়, কিসে হয়? পাস্ট পারফেক্ট হলে তাহলে পরবর্তী সেন্টেন্সটা কি হবে বলো তো? সাবজেক্ট হবে, তারপরে উড বা কুড হ্যাভ হবে। কি হবে? উড বা কুড হ্যাভ। এরপরে ভার্বের কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম হবে। ঠিক আছে, সেই বিষয়টা হবে। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা একটু অবশ্যই সাড়া দেবা। যদি তোমরা সাড়া না দাও আমি কিন্তু ক্লাস খুব দ্রুত শেষ করে দিব। দয়া করে যারা ক্লাসে আছো, তোমাদের মিনিটে সাড়া দেওয়ার কথা বলি না, আমি যে কথাটা বলবো, যেটা তোমরা কতটুকু বুঝছো কি বোঝো না সেটা বলবা। তোমাদের তো কথা বলতে পারো, তাই না? অবশ্যই, তাহলে অবশ্যই সেটা আনসার করবা। তো এই কন্ডিশনাল শিখতে পারছো তিনটা বুঝতে পারছো? এখন কন্ডিশনাল নিয়ে যত কোশ্চেন সলভ করবা আর কোনো প্রশ্ন আর আশা করি আর কোনো প্রশ্ন করতে হবে না, কারণ এটা নিয়ে অনেকবার পড়িয়েছি, এখন আবার তোমাকে সিম্পল ওয়েতে দেখিয়েছি। ওকে, সো তাহলে খেয়াল করো, এখানে যেটা আছে, এখানে কি আছে? এখানে কিসে আছে? দেখো, প্রেজেন্ট টেন্সে আছে। তা প্রেজেন্ট টেন্সে আসলে পরবর্তী সেন্টেন্সটা কিসে হবে বলো তো?
ফিউচার টেন্স হবে। তাই ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বিয়ন্ড, তাই না? তাহলে এখানে খেয়াল করো আমরা কি লিখতে পারি, যদি ইফ ইউ মেনটেন অনেস্টি, যদি তুমি সবকিছু সততার সহিত মেনটেন করো, রক্ষণাবেক্ষণ করো, তাহলে তোমাকে কি সবাই সম্মান করবে, তাই না? তাহলে এভরিবডি উইল রেসপেক্ট ইউ, এভরিবডি, আমরা কিন্তু এখানে লিখি তোমাদের আনসারটা কি হবে, এভরিবডি। দেখো আমরা লিখি, তোমরা অবশ্যই নোট করবা সবাই। আচ্ছা একটু তোমরা লাইনে থাকো কয়েকটা সেকেন্ড, আমি একটু আসলে আমাদের এই কয়েকটা তো প্রোগ্রাম গিয়েছিল, যার কারণে হচ্ছে ব্যাটারিতে আসলে চার্জ একটা পর একটা শেষ হয় আবারই হয়, তো সো আমি একটু ব্যাটারিটা চেঞ্জ করে নিচ্ছি, জাস্ট কয়েকটা সেকেন্ড। ওকে, আশা করছি এখন তোমরা দেখতে পাচ্ছ। ওকে ওকে, সো এখন খেয়াল করি আমরা এভরিবডি। ওকে দেখো, এভরিবডি উইল, শ্যাল বা উইল যে কোনোটা দিতে পারো, ঠিক আছে? রেসপেক্ট ইউ, রেসপেক্ট ইউ। তাহলে খেয়াল করো কন্ডিশনাল যুক্ত প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে বিদায় পরবর্তী ক্লোজটা যেটা হবে সেটা ফিউচারে হবে, ঠিক আছে? তুমি যে কোনো বাক্য দিতে পারো তোমার মন মতো, জাস্ট এটার সাথে জানি এটা কি অর্থগত ঠিক হয়, অর্থগত ঠিক থাকলেই, এখন মনে করো এখানে দেওয়া আছে কি, তুমি যদি সবকিছু সততার সাথে মেনটেন করো তাহলে সবাই তোমাকে থাপড়াবে, এখন এরকম বাক্য লেখলে হবে? বুঝতে পারছো? এরকম বাক্য লেখলে হবে? হবে না, কারণ ওই যে দুইটা ক্লোজের সাথে কি থাকতে হবে, একটা সম্পর্ক থাকতে হবে, ঠিক আছে? সো এটা গেল। এরপরে আমরা দেখবো দ্বিতীয়টা। তোমরা কি এটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও দ্রুত। আচ্ছা অদ্রিতা লাবণ্য বলছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ক্লাসে আসছো একটু লেট করে, সো যাই হোক সমস্যা নেই, ক্লাসটা একটু থাকো শেষ পর্যন্ত, ওকে? সো খেয়াল করো, এরপর আমরা শিখবো বি নাম্বার। প্রথমটা কি বুঝতে পেরেছো? বি নাম্বারে খেয়াল করো, আই উইশ আই কুড, আই উইশ আই কুড, আই উইশ আই কুড। এখন দেখো এখানে তোমাদের প্রশ্নে কিন্তু দুই ধরনের প্রশ্ন আসবে, একটা আসতে পারে শুধু আই উইশ দিয়ে আর কিছুই থাকবে না, মনে করো এখানে কিছুই নাই, এখানে এটা থাকবে না, এখানে কি করবে না, এটা থাকবে না, তাহলে আই উইশ এরপর কি দেবা, আই উইশ এরপরে কি দেবা? খেয়াল করো, আই উইশ মানে কি ইচ্ছা বোঝানো হয়েছে, তাই না? অর্থাৎ আই উইশ আর ইফ এই দুইটা কিন্তু সেম জিনিস, সেম জিনিস। অর্থাৎ আই উইশ দ্বারা যদি বাক্য হয়, উইশ দ্বারা যদি কোনো বাক্য হয়, তাহলে পরবর্তী যে ক্লোজটা হবে সেই ক্লোজটা সাবজেক্টের পরে আমাদের উড বা কুড দিতে হবে। আর আমরা জানি শ্যাল, উইল, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, এই ধরনের যত মানে হচ্ছে তোমার কি আছে, মডাল ভার্ব আছে, এই মডাল ভার্বের পরে সর্বদা মূল ভার্বটা কিন্তু কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এটা বারবার বলার কিছুই নাই। তাহলে যেহেতু আই উইশের পর কি হবে, সাবজেক্টের পর উড বা কুড, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশটা, ঠিক আছে? তাহলে এখানে তুমি কি অ্যান্সার করতে পারো যে আই উইশ আমার ইচ্ছা, আই কুড স্পিক ইংলিশ, আই কুড, আই কুড, দেখো আই কুডটা তো লেখাই আছে তাই না, আই কুড স্পিক ইংলিশ, আমার ইচ্ছা আমি যদি কি ইংলিশে কথা বলতে পারতাম। অথবা আই উইশ আমার ইচ্ছা, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমার ইচ্ছা আমার যদি মানে হচ্ছে আকাশে উড়ে বেড়াতে পারতাম। আই উইশ আমার ইচ্ছা, আই কুড স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, আমার ইচ্ছা আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম, তাই না? সো এই ধরনের বাক্য কিন্তু তোমরা তোমাদের মতো করে দিতে পারো, তাই না? একটু আমাকে জানাও, একটু আমাকে জানাও। কেন ক্লিয়ার দেখা যাবে না? এখনই তো ক্লিয়ারই তো আছে ভাইয়া, আমার তো এখানে সম্পূর্ণ ক্লিয়ার বোঝায়, তোমার নেটে সমস্যা হতে পারে ভাইয়া, ঠিক আছে? সবাই একটু তোড়জোড় করে অবশ্যই সবাই একটু কমেন্ট করবা, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করবা। ওকে, সো খেয়াল করো তাহলে, হ্যাঁ তাহলে এই দুইটা কি বুঝতে পারছো? এখন তোমাদের কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে থাকতে পারে শুধু আই উইশ,
এরপরে বাকিটা তুমি তোমার মতো করে দিতে পারো। আর এখানে ঢাকা বোর্ডে আসছিল কি আই উইশ আই কুড, তাহলে বাকিটা কি হবে, অর্থাৎ আই কুড হোক আর কুড উড উইল উড যাই বলুক না কেন সর্বদা, যেমন আমি যদি এখানে উইল লিখি, খেয়াল করো এখানে যদি শ্যাল লিখি, খেয়াল করো এখানে যদি কি লিখি উড লিখি, ঠিক আছে, এখানে যদি কুড লিখি, ঠিক আছে, এখানে যদি মে লিখি, মাইট লিখি, শ্যাল লিখি, শুড লিখি, যাই লিখি, মডাল ভার্বের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হবে। দ্যাটস ক্লিয়ার। ওকে, সো এই বিষয়টা আশা করছি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। আমি একটু 3 নম্বরে যাব। 3 নম্বর সি নম্বরে, ইট ইজ আ লং টাইম। লং টাইম আসছে, আমরা জানি ইট ইজ এ হাই টাইম অথবা ইট ইজ এ লং টাইম হতে পারে না, আমরা জানি ইট ইজ এ হাই টাইম, ইট ইজ এ লং টাইম যদি বলা হয়, বা ইট ইজ টাইম, ইট ইজ এ লং টাইম অথবা ইট ইজ টাইম অথবা ইট ইজ এ হাই টাইম, এটা যদি তোমার কমপ্লিটিং সেন্টেন্সে থাকে তাহলে পরবর্তী ক্লোজটা পাস্ট টেন্সে হবে। কি টেন্সে হবে বলো তো? পাস্ট টেন্সে হবে। তাহলে আমরা জানি ইট ইজ এ লং টাইম, অনেক বছর হয়ে গেছে তোমার সাথে দেখা করেছি। আর আমরা জানি লং টাইম যখন থাকবে, ইট ইজ এ হাই টাইম থাকলে তখন মানে আসবে না, এখানে একটা সিন্স দিতে হবে, কারণ অনেক বছর আগে দেখা হয়েছে মানে তোমার সাথে অনেক বছর হয়েছে, কি হয়েছে, হতে দেখা হয়েছে, সো অনেক অনেক সময় হয়েছে, এই জন্য কি সিন্স আসবে। লং টাইমের পর কি আসবে, কি আসবে, সিন্স আসবে। কিন্তু এখানে যদি বলা হয় ইট ইজ এ হাই টাইম, ইট ইজ এ টাইম, তাহলে কিন্তু সিন্স দিতে পারে, নাও দিতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। এবার কি মূল যে ক্লোজটা আসবে সেটা কি পাস্ট টেন্সে হবে। তাহলে অনেক সময় হয়ে গিয়েছে তোমার সাথে আমি কি করেছিলাম, সাক্ষাৎ করেছিলাম, তোমার সাথে আমি কি করেছিলাম, সর্বশেষ সাক্ষাৎ করেছিলাম। তাহলে উই মিট লাস্ট, অর্থাৎ তুমি ইট ইজ এ লং টাইম, ইট ইজ এ হাই টাইম, ইট ইজ টাইম, যে কোনোটা আসলে এই জাস্ট হুবহু এটা বসাই দিলে হবে। বুঝতে পারছো? আর এটা জানো, এই প্রশ্নটা কিন্তু মানে ঘুরে ফিরে প্রত্যেকটা বোর্ডেই বিভিন্ন ইসে আসে কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, সাকিব বলছো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আমাকে জানাও তোমরা ক্লিয়ার কিনা ভাই, একটু আমাকে জানাও প্লিজ। তাহলে তোমরা যদি এই রেসপন্স না করো, হ্যাঁ বুঝতে পেরেছি ভাইয়া, হ্যাঁ ঠিক আছে বা এরকম, তাহলে কিন্তু ভালো, তাহলে আমি বারবার তোমাদের সেভাবেই পড়ানোর চেষ্টা করব। তাহলে আমার মধ্যে থেকে অনেক কিছু কিন্তু মনের মধ্যে থেকে তোমাদের একটা প্রতি আমাদেরই জাগবে যে না ওরে আরো একটু সুন্দরভাবেই করি। কিন্তু যখন তোমরা আর রেসপন্সই করবে না, তখন কিন্তু একটা টিচারের ওই আমেজটা থাকে না অত বোঝানোর, ঠিক আছে। তাহলে কিন্তু আমি ওভাবেই করাবো। সুতরাং আমি চাই তোমাদের সর্ববেস্টটা দিতে, একটু আমাকে জানাও দয়া করে প্লিজ, তোমাদের কষ্ট হবে না, কারণ আমি সেই প্রথম থেকে জিজ্ঞেস করতে করতে আসছি তোমরা কি বুঝতে পেরেছো, ঠিক আছে, ক্লিয়ার। একটা স্টুডেন্ট এতগুলো স্টুডেন্ট ক্লাস দেখছে, হ্যাঁ বা না কিছুই বললো না। ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, অদ্রিতা লাবণ্য, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, এখন খেয়াল করো, ডি নাম্বারটা দেখবো। আচ্ছা, আই ডোন্ট লাইক পিপল, আমি মানুষদেরকে পছন্দ করি না। লাইক, আমি মানুষদেরকে পছন্দ করি না। তাহলে আমি মানুষদেরকে পছন্দ করি না, এইটা যদি তোমাদের বাংলা লিখে দিই তখন কি, আমি মানুষদেরকে পছন্দ করি না যারা কি খারাপ লোক, আমি মানুষদেরকে পছন্দ করি না যারা বাচাল, তাই না, যারা কি বাচাল। তাহলে আমরা যদি বাচাল ইংরেজি কি, টকাটিভ, তাই না। তাহলে এইটা কি প্রেজেন্ট টেন্সে আছে, এটা কিন্তু কোনো এই যে দেখো না, যেমন ইফের যে একটা আলাদা নিয়ম, আই উইশের যে একটা আলাদা নিয়ম, ইট ইজ হাই টাইম বা লং টাইমের একটা আলাদা নিয়ম, এটা কিন্তু ওভাবে না, জাস্ট এটা স্বাভাবিকভাবে এটার সাথে এটা আসলে কেমন সঙ্গতিপূর্ণ বাক্য হয় সেটা তোমাকে রিলেট করে দিতে হবে। এজন্য অফকোর্স তোমাকে অর্থটা আগে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমি মানুষদেরকে পছন্দ করি না, তাহলে এটা যখন বলবো তখনই আসবে কি, হু লাইক মানে হু আর টকাটিভ, যারা কি বাচাল, একদম সহজ। হু আর টকাটিভ মানে কি বাচাল, অথবা হু আর ব্যাড পারসন বা হু আর ব্যাড, যারা খারাপ। তুমি তোমার মতো করে দিতে পারো, শুধু বাক্য অর্থসঙ্গতি ঠিক থাকলেই হবে। সো বুঝতে পারছি ভাইয়া। সাকিব, ওকে ধন্যবাদ। জাবেদ লেখছো ক্লিয়ার, সাদিয়া বুইয়ান লেখছো ক্লিয়ার, স্যার অনকন্নাথ লেখছো ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়তেছে, হ্যাঁ। সো এখন খেয়াল করো, এরপরে খেয়াল করো আমরা ই নাম্বারে যাব। নো সুনার হ্যাড হি গট আ পিচ অফ লভ অন দ্য রোড। নো সুনার হ্যাড, আচ্ছা, উফ আবার কেটে গিয়েছে রে।
সো তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ওয়াও, রমজানে বৃষ্টি পড়ছে আমাদের এখানে। ওকে, সো খেয়াল করো, সো নো সুনার হ্যাড হি গট আ পিচ অফ লোভ, সে একটা রুটির টুকরা বলো বা এরকম কিছু, সে রাস্তায় একটা রুটির টুকরা পায়নি। সো সো এরকম না, নো সুনার হ্যাড হি গট আ পিচ অফ লোভ অন দ্য রোড, অর্থাৎ রাস্তায় সে একটা রুটির টুকরা পেতে না পেতেই সেটা কি করেছে, খেয়ে ফেলেছে, তাই না? অথবা সে রাস্তায় একটা টুকরা পেতে না পেতেই সে আমাকে দিয়ে দিয়েছে, এরকমও হতে পারে, তাই না? সো এখন এখানে একটা বিশেষত্ব আছে, তোমাদেরকে এই করতে হবে। বুঝতে পারছি আজকে আমার মন ভালো না স্যার। আচ্ছা, মন ভালো না, ঠিক আছে, মন সব দিন ভালো থাকবে না, মন শরীর সব দিন ভালো থাকবে না, তাই বলে সময়ও তোমার জন্য থেমে থাকবে না। আমরা যা কিছু পাই কষ্ট করে পাই, যা কিছু পাই অনেক খারাপ কিছু সহ্য করে পাই, আরামে কোনো কিছুই হয় না, আরামে ব্যারামই হয় শুধু, বুঝতে পারছো? সো খেয়াল করো, তা আমরা জানি নো সুনার হ্যাড দ্বারা যদি বাক্য শুরু হয়, আমরা কিন্তু পড়েছি নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, তাই না? তো এই সব বাক্যে নো সুনার হ্যাডে বা হার্ডলি হ্যাড, এরকম অনেক বাক্য দেখেছি। দেখো, নো সুনার হ্যাড যদি হয় তাহলে সবসময় মূল ক্লোজের পর কিন্তু একটা দেন হয়, কি হয়, দেন হয়। আর নো সুনার হ্যাড যুক্ত বাক্যটা কি হয়, পাস্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হলে আমরা জানি নো সুনার হ্যাড যুক্ত বাক্য, যে বাক্যটা হবে তার পরবর্তী ক্লোজটা, পরবর্তী বাক্যটা হবে কি, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এখন আমরা কিন্তু সহজেই বলতে পারি যে সে একটা রুটি টুকরা পেতে না পেতেই সে কি খেয়ে ফেলেছে। দেন তাহলে খেয়ে ফেলেছে কি, সে হি, তা সে খেয়ে ফেলেছিল, তাহলে অবশ্যই এটা পাস্ট টেন্সে হবে। তাহলে খাওয়া, ইটের পাস্ট ফর্ম কি, এইট, এইট, ই এ টি, ও শিট, ATE, এইট, ঠিক আছে, এইট ইট, এইট ইট, সেটা খেয়ে ফেলেছো। অথবা তুমি এটা বলতে পারো দেন, দেন হি গেভ মি, গেভ, গিভ দিবা না, গেভ, কারণ গিভের পাস্ট ফর্ম আছে গেভ, গেভ মি, মানে সে একটা রুটির টুকরা পেতে না পেতে সে আমাকে এটা কি দিয়ে দিয়েছিল। সহজ, তুমি তোমার মতো করে কিন্তু যে কোনো বাক্য, তবে স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। নো সুনার হ্যাড থাকলে তারপরে মূল আরেকটা ক্লোজের শুরুতে অবশ্যই দেন আসবে, কি আসবে, দেন আসবে। সো এইটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো এরপর আমরা যাব পরবর্তীটাতে, পরবর্তী বাক্যটা। আচ্ছা, কে কে কমেন্ট করেছো, ক্লিয়ার, বুঝতে পারছি, ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখন দেখো, আশা করি ই নাম্বারটা বুঝতে পারছো। আমরা হচ্ছে এফ নাম্বারটা দেখবো, ঠিক আছে? এফ নাম্বারটা, হি ইজ ওয়াকিং স্লোলি, সে আস্তে আস্তে হাঁটতেছে। আমরা জানি এই যে দেখো লিস্টের একটা কিন্তু ব্যবহার আছে। লিস্টের ব্যবহারটা কি বলো তো? লিস্টের ব্যবহারটা হচ্ছে যে লিস্ট মানে কি, ভয়ে ভয়ে, ভয়ে ভয়ে, এই ভয়ে যে, অর্থাৎ সে খুব আস্তে আস্তে হাঁটতেছে এই ভয়ে যে, অথবা নতুবা সে কি করবে, পড়ে যাবে, সে এই ভয়ে হাঁটতেছে যে সে পড়ে যেতে পারে, তাই না? আর লিস্ট যুক্ত পরবর্তী ক্লোজটা সবসময় সাবজেক্টের পর কি আসে বলো তো, শুড আসে। শুড সাবজেক্টের পর কি আসে, সাবজেক্ট প্লাস শুড আসবে, শুড। আর আমরা জানি শ্যাল, শুড, উইল, কুড, ক্যান, কুড থাকলে একটা ভার্বে বি অন হবে, তারপর বাকি অংশ, ঠিক আছে? লেস থাকলেই সাবজেক্টের পর শুড আসবে। লেস দ্বারা যত তোমার বাক্য কমপ্লিটিং করতে বললেই সাবজেক্টের পর কি আসবে, শুড আসবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে যেহেতু সে আস্তে আস্তে হাঁটতেছে এই ভয়ে যে, তার মানে সে পড়ে যেতে পারে, তাই না? সে পড়ে যেতে পারে, তো পড়ে যেতে পারলে আমরা কি লিখবো, শি বা হি, তাই না? হি শুড ফল, অথবা হি শুড ফল ডাউন, তাই না? ফল ডাউন, হি শুড ফল ডাউন, ঠিক আছে? সো এটা ক্লিয়ার? একটু জানো আমাকে, এটা ক্লিয়ার? আচ্ছা, কমেন্ট করেছো কে, নাবানার বলছে আসসালামু আলাইকুম স্যার, আজকে আসতে দেরি হলো। সমস্যা নেই, ক্লাসে থাকো, শেষ পর্যন্ত করার চেষ্টা করো। আর অবশ্যই আগে অনেক সুন্দর সুন্দর কথা বলেছি, অবশ্যই কথা মানে ক্লাসটা শেষ হলে তো এটা সেভ থাকবে, তাই না? সুতরাং সেই ক্লাসটা তোমরা কিন্তু দেখে নিতে পারবা প্রথম থেকে। ওকে, সো যাই হোক,
আর লাইভ ক্লাসে থেকে লাইভে কিছু শেখা প্রশ্ন করা এটা কিন্তু সব থেকে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, ঠিক আছে? সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যাব, তোমরা অনেকে কমেন্ট করেছো, থ্যাংক ইউ। এরপরে দেখো যে ইফ, আবার এই কন্ডিশনাল দিয়ে প্রশ্ন আসছে, কন্ডিশনাল দিয়ে হি মেমোরাইজেস দ্য আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং, মানে সে উত্তর মুখস্থ করতেছে উইদাউট নোয়িং মিনিং, অর্থাৎ অর্থ না জেনেই, অর্থ না জেনেই যদি সে প্রশ্ন কি করে, প্রশ্ন অর্থাৎ উত্তর মুখস্থ করে, তাহলে কি সে কি করবে? এখানে কি ইফ কন্ডিশনাল না? ইফ কন্ডিশনাল, এরপরে কি বাক্য হবে? এই জন্য আমাদের দুইটা শিখতে হবে। একটা হচ্ছে এটা স্ট্রাকচারগতভাবে সামনে কীরকম হবে, দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে অর্থগতভাবে কীরকম হবে। প্রথমে আমরা স্ট্রাকচারের বিষয়টা একটু শিখে নেই। দেখো এটা ইফ কন্ডিশনাল, ইফ কন্ডিশনাল এটা কোন টেন্স অনুযায়ী আছে? মেমোরাইজেস, তাহলে দিস ইজ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স যদি ইফ যুক্ত ক্লোজের সাথে থাকে তাহলে পরবর্তী ক্লোজটা কি ফিউচার টেন্স অনুযায়ী হবে। কি টেন্স অনুযায়ী হবে? ফিউচার টেন্স। তা ফিউচার টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, এরপর ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশ, ঠিক আছে? এই স্ট্রাকচারটা মেনটেন করেই তোমাকে বাক্যটা দিতে হবে। তাহলে এখানে যেটা বলছে খেয়াল করো, ওকে, সো খেয়াল করো এখানে যেটা দিয়েছে যে যদি সে অর্থ জানা ছাড়াই উত্তর মুখস্থ করে তাহলে কি কি সে আসলে সঠিক শিক্ষাটা অর্জন করতে পারবে না। সে আসলে কি সঠিক শিক্ষাটা অর্জন করতে পারবে না। তাহলে কি হি ওন্ট অ্যাবল, অর্থাৎ সে সক্ষম হবে না লার্নিং, তাই না? শিখতে সে সক্ষম হবে না, অ্যাকচুয়াল লার্নিং, তাই না? অথবা হি অ্যাবল টু অ্যাকুয়েট, সে অর্জন করতে সক্ষম হবে না হিজ লার্নিং আউটকাম, মানে তার যে শেখার একটা ফলাফল সেটা সে কি করবে না, অর্জন করতে সক্ষম হবে না, তাই না? তাহলে এখানে আমরা দেখো এখানে আমরা যেটা দিতে পারি যে আমরা একটু প্রথম থেকে এখান থেকে লেখা যেতে পারে। আচ্ছা এখান থেকে লিখি আমরা, তাহলে সে কি উত্তর জানা ছাড়া সে যদি অর্থ জানা ছাড়া সে যদি উত্তর মুখস্থ করে তাহলে সে সক্ষম হবে না। হি ওন্ট, উইল নটের আমরা সংক্ষেপ লিখতে পারি ওন্ট, ওন্ট অ্যাবল, ওন্ট অ্যাবল, ওন্ট অ্যাবল, তাই না? ওন্ট বা উইল নট, ওন্ট বি, এখান থেকে লিখি ওন্ট বি অ্যাবল, সে সক্ষম হবে না টু অ্যাকুয়ার, অ্যাকুয়ার, অ্যাকুয়ার অর্থ কি জানো? অ্যাকুয়ার অর্থ হচ্ছে অর্জন করতে, সে অর্জন করতে কি হবে না, সক্ষম হবে না। হিজ, আচ্ছা হিজ লার্নিং আউটকাম, আউটকাম মানে কি ফলাফল। আমি বাক্য কিভাবে গঠন করি দেখো, এটা খুব মাথায় রাখবা। দেখো প্রথমে কি বলছে এখানে যে সে ওন্ট বি, ওন্ট বি অর্থাৎ এই উইলের সাথে নট, তারপর একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওন্ট বি অ্যাবল, সে সক্ষম হবে না টু অ্যাকুয়ার, অর্জন করতে, কি অর্জন করতে সক্ষম হবে না? হিজ লার্নিং আউটকাম, তার শেখার ফলাফল। অর্থাৎ সে যে শিখতেছে এটার একটা আসলে সে ফলাফলটা পাবে না, কারণ সে মুখস্থ করতেছে, এটা তো থাকবে না, মুখস্থ জাস্ট ওই পড়ার পাস করার জন্যই, তাই না? সো দেখো এটার সাথে এটা কিন্তু কি আমাদের প্রথমত হচ্ছে আমরা স্ট্রাকচারগত মিল রেখেছি, দ্বিতীয়ত আমরা কি অর্থগত মিল রেখেছি। তুমি এই বাক্যটা চাইলে সহজও করতে পারো, মানে সংক্ষেপও করতে পারো যে যদি সে অর্থ জানা ছাড়া প্রশ্ন উত্তর মুখস্থ করে তাহলে সে কি করতে পারবে না, সে তার সঠিক শিক্ষাটা অর্জন করতে পারবে না। তাহলে হি ওন্ট বি অ্যাবল টু অ্যাকুয়ার বা হি ওন্ট বি রাইট লার্নিং, রাইট লার্নিং, হি ওন্ট বি রাইট লার্নিং, মানে সে সঠিক শিক্ষাটা অর্জন করতে সক্ষম হবে না, ঠিক আছে? এরকম। সো আশরাফ লেখছে যে স্যার শব্দগুলো অর্থ বলে দেন। হ্যাঁ আমি তো প্রত্যেকটা শব্দের অর্থ বলে দিচ্ছি। আমি তোমরা কি আমাকে চেনো না? আমি তোমাকে তোমাদের যত ক্লাস নিয়েছি, ফার্স্ট পেপার হোক সেকেন্ড পেপার গ্রামাটিক্যাল, প্রত্যেকটা পয়েন্টের কিন্তু আমি অর্থ বলি, ঠিক আছে? এটা ধরতে হবে। যেমন এখানে আমি বলি মেমোরাইজ, মুখস্থ করা, আনসার উত্তর, উইদাউট মানে ছাড়া, নোয়িং মানে জানা, মিনিং মানে অর্থ, তারপর অ্যাবল মানে সক্ষম, অ্যাকুয়ার, ACQUIRE, অ্যাকুয়ার হচ্ছে অর্জন, তারপর লার্নিং মানে শেখা, আউটকাম মানে ফলাফল। ওকে, ক্লিয়ার? আচ্ছা খুব সুন্দর, তোমরা কি বুঝতে পারছো?
তোমাদের কাছে অনুরোধ থাকলো, অবশ্যই শেষ পর্যন্ত থাকবা। আর একটা অনুরোধ কি করতে পারি, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, সেটা হচ্ছে তোমরা তোমাদের টাইম লেনে এই ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে তোমার যারা ফ্রেন্ডরা আছে বা এসএসসি 26-25 যে ব্যাচই থাকুক না কেন, ওরাও যাতে ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারে, তোমাদের জন্য যাতে কি একটা তুমি একটা হেল্প করতে পারলে এরকম, ঠিক আছে? সো আমাদের জন্য অনেকটাই কিন্তু এই ক্লাসগুলো যাতে স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারি আমরা, ঠিক আছে? সো একটু শেয়ার করে দিবা, আর যে যে শেয়ার করবো অবশ্যই লিখবা শেয়ার ডান, শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ। সো আমরা আসবো পরবর্তী সেন্টেন্সটাতে। পরবর্তী এইরকম যদি তোমরা বেশি না 10টা যদি আমার মডেল কোয়েশ্চেন শেখো এবং তোমরা নিজে থেকে যদি আরো 10টা বা 15টা পড়ো, তাহলে 100% তোমাকে কেউ ঠেকাতে পারবে না। এটা মনে রাখো, কারণ ঘুরে ফিরে ভাই একই নিয়ম, ঘুরে ঘুরে মডেল টেস্টে দেখবা একই নিয়ম আসছে। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করো। আচ্ছা, তোমরা একটু জানাও কে কে কমেন্ট করলা। বিডিটি ভিআইপি, ওকে। সো জি স্যার, 7 নংটা আবার বলেন। অনকন্নাথ, ওরে ভাই 7 নাম্বার আবার বলবো? এই 7 নাম্বার 10 মিনিট ধরে বুঝাইছি। 7 নাম্বারটা অনকন্নাথ কি ক্লাসে ছিল? জাস্ট এইটুকু জানাও যে হ্যাঁ আমি এইটুকু পুরাটা শুনেছিলাম কিন্তু বুঝতে পারিনি, তাহলে বুঝাবো। নাকি তুমি অন্য কোথাও ছিলা? 10 মিনিট ধরে বুঝাইছি আমি এই 7 নাম্বারটা, জি নাম্বারটা। আচ্ছা, তুমি কি এফ নাম্বারটার কথা বলছো? লেস্ট। আচ্ছা, লেস্ট তো সহজ, অর্থাৎ যদি কোনো বাক্যে লেস্ট দেখো, লেস্ট অর্থ নতুবা বা এই ভয়ে যে, আর লেস্ট যুক্ত বাক্যটা পরবর্তী সেন্টেন্সটা অবশ্যই সাবজেক্টের পরে শুড হবে। সাবজেক্টের পরে কি হবে? শুড, এরপর একটা ভার্বের বেস ফর্ম, মানে শুড আসবে। লেস থাকলেই যে বাক্যই হোক, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, বাট পরবর্তী বাক্যটা তো অবশ্যই একটা সাবজেক্ট, তারপর শুড আসবে, ঠিক আছে? এটা অর্থ হচ্ছে হি ওয়াকিং স্লোলি লেস্ট, মানে সে খুব আস্তে আস্তে হাঁটতেছে এই ভয়ে যে। সে আস্তে আস্তে হাঁটতেছে, নতুবা সে কি, সে পড়ে যাবে। সে আস্তে আস্তে হাঁটতেছে এই ভয়ে যে হি শুড ফল ডাউন, সে পড়ে যেতে পারে, ঠিক আছে? এটা ওকে। সো আশা করছি বুঝতে পারছো। তবে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের সূত্রটাও কিন্তু আমি তোমাদেরকে বলেছি। ইট ইজ লং টাইম বা ইট ইজ হাই টাইম, এই ধরনের বাক্য থাকলে কিন্তু আমরা পরবর্তী বাক্যটা অবশ্যই কি হবে? পাস্ট টেন্সে হবে। কি টেন্সে হবে? যদিও ইট ইজ লেখা, বাট এই পরবর্তী সেন্টেন্সটা কি পাস্ট টেন্স অনুযায়ী হবে। কি টেন্স অনুযায়ী হবে বলো তো? পাস্ট টেন্স অনুযায়ী হবে। আচ্ছা আচ্ছা, এখনই সময়, আমাদের এখনই সময়। এখনই কি সময়? হাজারো বাক্য লেখা যায়। এখনই সময়, ইট ইজ হাই টাইম, এখনই সময়। উই স্টোড, উই, তাহলে যেহেতু আমরা পাস্ট টেন্স অনুযায়ী, তাহলে সাবজেক্ট হবে, তারপর ভার্বের ভি2, পাস্ট ফর্ম, তারপর বাকি অংশ। তাহলে উই স্টোড, এখনই সময় আমরা কি করব? রুখে দাঁড়াবো। অ্যাগেইনস্ট, 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 বিরুদ্ধে। কার বিরুদ্ধে? করাপশন, তাই না? করাপশন, আমরা এখন করাপশন, ঠিক আছে? অথবা অটোক্রেসি, 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 অটোক্রেসি। অটোক্রেসি মানে কি বলো তো? অটোক্রেসি হচ্ছে, অটোক্রেসি বা অটোক্রেসি যাই বলো, এটা হচ্ছে যে স্বৈর শাসক। অটোক্রেসি মানে হচ্ছে কি? স্বৈর শাসক, অর্থাৎ স্বৈর শাসকের বিরুদ্ধে আমরা কি করব? বিরুদ্ধে দাঁড়াবো, স্টুড, তাই না? ওকে, সো বুঝি নাই। আল্লাহ, এর চেয়ে আর কিভাবে বোঝাবো? লেস্ট, অর্থাৎ এলইএসটি, লেস্ট, এটা অর্থ হচ্ছে নতুবা। তুমি কোনটা বোঝে না একটু নাম্বার বলো। খালি বুঝি নাই তো বললে হবে না, আমি তো অনেকগুলোই পড়াচ্ছি। বলবা এফ নাম্বার বুঝি নাই, এইচ নাম্বার বুঝি নাই, জি নাম্বার বুঝি নাই, একটু নাম্বারই করে বলো। এত বেসিক বিষয় যে তোমাদের বুঝিয়ে দিতে হয়। খেয়াল করো, আই নাম্বারটা, হ্যাড আই আর্নড এনাফ মানি। আচ্ছা, তোমাদের কিন্তু কমপ্লিট সেন্টেন্স এটা আমি অবশ্যই পড়িয়েছি। কি বলছো? কারেন্ট চলে গেছে স্যার। হাই রে, কারেন্ট চলে গেছে না? যাই হোক, সমস্যা নেই, ক্লাস করো, লাইনে তো আছে মনে হয়। ক্লাস করো, কারেন্ট যায় যাও, ভূমিকম্প, টর্নেডো, ঘূর্ণিঝড়, যাই হোক না কেন ক্লাস চলবে। দেখো, আই নাম্বারটা বলছে কি? হ্যাড আই আর্নড এনাফ মানি, যদি আমি যথেষ্ট পরিমাণ টাকা কি করি, যদি আমি যথেষ্ট পরিমাণ টাকা সংগ্রহ করি, তাহলে কি করব? আমি মানুষদেরকে সাহায্য করব, বা আমি একটা গাড়ি কিনবো, তাই না? অনেক ধরনের আমরা বাক্য কিন্তু লিখতে পারি। সো এখানে একটা বিষয়, এটা কি? এই বাক্যটা কি দেখো তো? এটা কিন্তু কন্ডিশনাল, ইফ যুক্ত বাক্য। এখন এইটার বিষয় কিন্তু তোমাদের শিখিয়েছি, কিন্তু এখন এসে তোমরা অনেক প্রশ্ন করো, বিকজ তোমরা হয়তো ওই ক্লাসগুলো ভালো করে দেখো না, বা দেখলেও ওই পর্যন্তই শেষ, নোট করো না। কারণ একটা ক্লাস দেখলে ভাই সেটা নোট করতে হবে, দেখতে হবে। এত সোজা একটা জিনিস মনে রাখা লং টাইম, শুধু বুঝলেই তো হবে না, ওইটাকে ধরে রাখতে হবে। সো এই হ্যাড আই আর্নড, এইটাকে আমরা এভাবে লিখতে পারি, ইফ আই
ইফ আই হ্যাড আর্নড, ঠিক আছে, ইফ আই হ্যাড আর্নড, এটাকে আবার হ্যাড আই আর্নডও লিখতে পারি। যখন আমরা হ্যাডটা আগে নিয়ে আসবো তখন ইফ চলে যাবে আর এই ইফের কাজটা হ্যাড করবে, আবার সাবজেক্টের পর তখন আর নতুন করে হ্যাড আনার প্রয়োজন হবে না। তো এরকম কিন্তু তোমাদের বিভিন্ন ধাঁধায় বিভিন্ন রকমের দিতে পারে। সো আমরা জানি ইফযুক্ত এটা কি, ইফ আই হ্যাড আর্নড, এটা কি পারফেক্ট টেন্স না, পাস্ট পারফেক্ট। তা পাস্ট পারফেক্ট থাকলে পরবর্তী যে ক্লোজটা হবে সেটা কি অনুযায়ী হবে বলো তো, সেটা কি অনুযায়ী হবে, পাস্ট পারফেক্ট ক্লোজ, অর্থাৎ এটা কি থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল হলে আমরা জানি সেটা হবে কি সাবজেক্ট হবে, তারপর উড বা কুড হ্যাভ হবে, কি হবে, উড বা কুড হ্যাভ হবে, তারপরে হচ্ছে ভার্বের কি ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাকি অংশ, তারপর কি অংশ, বাকি অংশ। তাহলে কি আমার যদি ইফ আই আর্নড, এটা আমি যদি যথেষ্ট টাকা ইনকাম করতে পারতাম তাহলে কি করতাম, আমি হানিমুনে ঘুরতে যাইতাম না বিয়ে করতাম, নাকি গরিব দুঃখীদের সাহায্য করতাম। আমি একটু লিখি তোমাদের, হ্যাঁ, কার কি ইচ্ছে একটু বলতে পারো। তাহলে আই তাহলে কি টেন্স অনুযায়ী হবে, প্রথমে আই এর পরে আমরা উড হ্যাভ কুড হ্যাভ, তাহলে যেহেতু সামর্থ্য বোঝানো হয়েছে তাহলে কি কুড হ্যাভ, আই কুড হ্যাভ, আমি করতাম, কি করতাম, সাহায্য করতাম, হেল্পড। তাহলে হেল্প হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট পার্টিসিপল ফর্ম V3 ফর্ম হচ্ছে কি হেল্পড, তারপর হচ্ছে আই কুড হ্যাভ হেল্পড দ্য পুর, তাই না? ওকে। আর যদি তুমি যদি আমার যদি যথেষ্ট টাকা থাকতো তো আমি একটা বাইক কিনতাম, তাহলে কি লিখতাম, আই কুড হ্যাভ বট, আই কুড হ্যাভ বট দ্য বাইক, ওকে। আচ্ছা বিয়ে করতাম, আচ্ছা বিয়ে করতাম না, আচ্ছা তাহলে সেটাই লিখি, তাহলে আই কুড হ্যাভ, মেরি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্ম কি মেরিড, মেরিড হার, আমি তাকে বিয়ে করতাম, তাই না? আমার যদি যথেষ্ট টাকা থাকতো আই কুড হ্যাভ মেরিড হার, আমি তাকে বিয়ে করতাম। আরে বাবা রাখি যে বললা তোমরা, আমার নাই টাকা পয়সা যথেষ্ট, নো ভাইয়া, জি নাম্বার ভাইয়া, জি নাম্বারটা তো কতক্ষণ ধরে বুঝাইলাম। আচ্ছা যাই হোক, এই ধরনের বাক্য আরো আসবে, বুঝাবো, সমস্যা। তোমরা কি বুঝতে পারছো একটু জানাও তো আমাকে, আর একটু শেয়ার করো ভাইয়া, একটু দয়া করে শেয়ার করো এবং আমাকে লেখো ডান যে হ্যাঁ শেয়ার করেছে এরকম। ওকে একটু লেখো, কেউ কোনো রেসপন্স নেই, এটা কোনো কথা। সো খেয়াল করো, আমরা হচ্ছে এখন দেখবো লাস্ট যে নাম্বারটা বলছে কি, সো আই হ্যাভ টু গো টু দ্য স্টেশন উইথ এ ভিউ টু ড্যাশ, এটাও খুব অসাধারণ, সরি, সো আই হ্যাভ টু গো টু দ্য স্টেশন, অর্থাৎ সুতরাং আমাকে কি করতে হবে, স্টেশনে যেতে হবে উইথ এ ভিউ টু ড্যাশ, অর্থাৎ আমাকে স্টেশনে যেতে হবে কিসের জন্য, আমাকে স্টেশনে যেতে হবে তাকে রিসিভ করতে, আমাকে স্টেশনে যেতে হবে তাকে কি বিদায় জানাতে, অনেক কিছু আমরা বলতে পারি তাই না? তো রিসিভ করা বা বিদায় জানানো, এখন এখানে একটা নিয়ম আছে, খেয়াল করো, উইথ এ ভিউ টু, খেয়াল করো, উইথ এ ভিউ টু বা ডিউ টু বা কিউ টু, ডিউ টু বা অন অ্যাকাউন্ট টু, অন অ্যাকাউন্ট টু, এই বাক্য অর্থাৎ এই ওয়ার্ড যদি থাকে তাহলে এর পরে আমাদের কি ভার্ব দিয়ে শুরু করতে হবে, কি দিয়ে শুরু করতে হবে, ভার্ব, আর সেই ভার্বটা সর্বদা আইএনজি হবে, আইএনজি যুক্ত ভার্ব হবে, অর্থাৎ এর সাথে প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, যে ভার্বই দাও ভার্বের সাথে আইএনজি হবে, তারপর বাকি একটা অবজেক্ট হবে, ঠিক আছে? তার মানে কি, উইথ এ ভিউ টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট টু, ঠিক আছে, বিকজ অফ থাকলে অথবা বিকজ অফ থাকলে আমাদের কি ভার্বের কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত একটা ভার্ব হবে, ভার্বের সাথে আইএনজি হবে, জাস্ট শেষ কথা, ক্লিয়ার? ওকে। সো তাহলে আমরা কি করব, তাহলে আমাকে কি করতে হবে, স্টেশনে যেতে হবে উইথ এ ভিউ টু, কিসের কারণে, কিসের জন্য, এটা সবগুলো অর্থ কিন্তু জন্য বা কারণে, ঠিক আছে, উইথ এ ভিউ টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট টু, বিকজ অফ, ঠিক আছে, কিসের কারণে যাব আমরা, তাকে রিসিভ করতে, তাহলে আমাদের বিয়েও শেষ, যথেষ্ট টাকাও হয়েছে, এখন আমরা তাকে রিসিভ করতে যাব স্টেশনে। ওয়াও, রেডি তো তোমরা? তাহলে রিসিভিং,
রিসিভিং, রিসিভিং হার, তাই না? রিসিভিং হার, রিসিভিং হার, তাকে আমরা কি করব? তাকে আমরা রিসিভ করতে যাব, তাই না? সো ক্লিয়ার? আচ্ছা, অন অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টু অর্থ কি? অন অ্যাকাউন্ট টু, নট অ্যাকাউন্ট টু বলি নেই। অন অ্যাকাউন্ট টু অর্থ হচ্ছে জন্য, ঠিক আছে? অন অ্যাকাউন্ট টু, ভিউ টু, উইথ এ ভিউ টু, ডিউ টু, তারপর বিকজ অফ, ঠিক আছে? সেগুলো অর্থ হচ্ছে জন্য বা কারণে, জন্যে বা কারণে, ঠিক আছে? সো এই পুরোটা কি তোমরা ক্লিয়ার? এখানের মধ্যে কিছু বিষয় তোমাদের একটু খটকা লাগতে পারে, বাট আরও একটা আমি সলভ করব, সেটাতে তোমরা কিন্তু আরও ভালোভাবে ক্লিয়ার হবা। সো প্রথমবারে দেখা গেছে তোমরা 30% ক্লিয়ার হলা, দ্বিতীয়বার আরেকটা যখন পড়াবো তখন কি 50% ক্লিয়ার হলা, তারপর আরেকটা পড়াবো 80% ক্লিয়ার হলা, তারপর আরেকটা পড়াবো তখন 100% ক্লিয়ার হবে। সো এভাবে করতে করতে কিন্তু ক্লিয়ার হবা, ঠিক আছে? সো এটাই, সব কিছুর একটা লিমিটেশন আছে। অর্থাৎ এই যে দেখো তোমাদের আনসার সহ এখানে দেওয়া রয়েছে, তোমাদের লেকচার শিটটা দিয়ে দেবো অবশ্যই, এখানে কিন্তু আনসার সহ তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? সো এটা তোমরা পেয়ে যাবা। আর এটা একটু স্ক্রিনশট নিতে পারো। আর অবশ্যই স্ক্রিনশট দেওয়ার চেয়ে ভাই তোমরা যেটা আমরা পড়িয়েছো এটা কিন্তু খাতায় নোট করতে হবে। সো নোট করেছো যারা যারা, অবশ্যই তারা একটু আমাকে জানাবা যে ভাইয়া আমি নোট করেছিলাম, ঠিক আছে? রোজা রেখে পেটে ক্ষুধা নিয়ে তোমাদের কিন্তু পড়াচ্ছে। হয়তো বলতে পারো ভাই আপনি তো ইফতার খুলেছেন, ভাই ইফতার পর কিন্তু অনেক একটা ক্লান্তি আসে, অনেকগুলো ক্লাস করাতে হয়, ঠিক আছে? তারপরে তোমাদের সময় দিচ্ছি, ইনশাআল্লাহ তোমরাও সেই অনুযায়ী রেসপন্সটা করবা, এটাই আমরা চাই জাস্ট। অদ্রিতা, লাবণ্য ক্লিয়ার, একটু অন্যরাও জানাও। আর ক্লাসে থাকো সবাই, একটু মেনশন করো, তোমাদের ফ্রেন্ডদের কাছে মেনশন করো। আর একটা সলভ, রাজশাহী বোর্ড সলভ করবো আমরা, রাজশাহী বোর্ড। আচ্ছা, নোট করেছি স্যার, ওকে। হ্যাঁ, যারা যারা নোট করেছো তারা একটু আমাকে দিবা। সো আমাকে দিবা, হ্যাঁ, বা আমাকে বলবা সর্বশেষ, এবং মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নাম্বার দিব, সেখানে তোমরা পাঠাতে পারো নোটটা। আমরা সেটা, আমাদের অফিসিয়াল গ্রুপ আছে, সেখানে তুমি চাইলে শেয়ার করতে পারো, তুমি শেয়ার করতে পারো, ঠিক আছে? আমাদের অফিসিয়াল গ্রুপ আছে, সেটা আমি লিঙ্ক দিব। তো আমাদের যতগুলো ক্লাস হয়েছে তুমি যেগুলো নোট করো সেগুলো চাইলে সেখানে শেয়ার করতে পারবা তোমার নাম দিয়ে, হ্যাঁ? তো তুমি কোন ব্যাচে ছিলা সেটা লিখবা, যে লিখবা হচ্ছে এরকম যে ইংলিশ কমপ্লিটিং সেন্টেন্স নোট এইচএসসি 25 প্লাস হান্টার ব্যাচ, হ্যাঁ? আবার তুমি লিখবা নোট বাই, নোটেড বাই, কি বাই? নোটেড, নোটেড, এভাবে লিখবা। প্রথমে লিখবা যেটা তুমি হচ্ছে কোনটা সম্পর্কে লিখছো, লিখবা কমপ্লিটিং সেন্টেন্স সলভ, যেটা আমাদের উপরে লেখা আছে হেডলাইনে। তারপরে লিখবা হচ্ছে যে তোমার হচ্ছে নোটেড বাই যার নাম অদ্রিতা, লাবণ্য, বা যে ই করো, নোটেড বাই লিখবা। দেন লাস্টে লিখবা হচ্ছে বিআই ব্যাচ, এইচএসসি 25 বিআই ব্যাচ, এইচএসসি 25 এ প্লাস হান্টার ব্যাচ, সরি, ঠিক আছে? ওকে, সো চলো আমরা এটা শুরু করি। ওকে, চলো আমরা এটা শুরু করব। ওহ শিট, ক্লিয়ার সবাই? একটু বসে নেই আমি 1 মিনিট। ভাইয়া আমার নেরেশনটা হয়েছে। আচ্ছা ভাইয়া, নেরেশনটা দেখার মতো আমি একদমই সময় পাই নাই, তবে আমি দেখব, কারণ আমার একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে এসে মানে কত হিউজ পরিমাণ আমাদের ঝামেলা পোহাতে হয়। তারপরও আমি কথা দিয়েছি আমি দেখব, সমস্যা নেই ইনশাল্লাহ, ওকে? তারপর আমি দেখেছিলাম তোমারটা, পুরোপুরি দেখে নেই, দেখতে পারিনি বিদে তোমাকে হচ্ছে ফিডব্যাকটা জানাই নেই, ঠিক আছে? হ্যাঁ অনকন্যাথ, বুঝতে পেরেছি, সমস্যা নেই। ক্লাস থেকে যদি কেউ বের হও, সবাই বলবা যে ভাই আমার এই সমস্যা আছে, আমি কিন্তু ক্লাস থেকে বের হচ্ছি, এরকম হুটহাট করে ক্লাস থেকে বের হওয়া যাওয়াটা বেদবির লক্ষণ। হয়তো তোমাদের আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তারপর আমার ক্লাসে একটু, আমার ক্লাসে না, প্রত্যেকটা টিচারের ক্লাসে যদি বের হয়ে যাও, কোনো প্রবলেম থাকে সেটা বলে যাবা, এটা আমার অনুরোধ। যদি না যাও সেটা তোমার ব্যাপার, তুমি নাও জানাতে পারো, কিন্তু এটা একটা বড় বেদবি হবে আমি যেটা মনে করি। কারণ যে যার মতো ইচ্ছা ঢুকলা বের হলা, না, নো। সো আমরা একটা আউটপুট দিতে চাই তোমাদের, সো এটাই, ওকে? আচ্ছা, ওকে, অঙ্কনাথ বলেছে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো রাজশাহী বোর্ড, দেখো কোশ্চেন, রাজশাহী বোর্ডটা আমরা দেখব।
দ্য মার্টরাইজ অর্থ কি শহীদ, laid down their lives, শহীদরা তারা কি করেছিল, রক্ত ঝরিয়েছিল, their lives, তারা জীবন দিয়েছিল কোথায়, ইন 1971, 1971 সালে, 1971 সালে তারা কি করেছেন, রক্ত ঝরিয়েছেন। কেন রক্ত ঝরিয়েছিলেন, যাতে আমরা কি করতে পারি, আমরা যাতে স্বাধীন হতে পারি, অথবা আমরা একটা স্বাধীন দেশ পাই, তাই না? সো এই কারণে তো আমরা জানি সো দ্যাট যুক্ত বাক্য কি বাক্য, সো দ্যাট যুক্ত বাক্যের পরবর্তী ক্লোজটা যেটা হবে সাবজেক্ট হবে, তারপর হবে কি সাবজেক্ট হবে, তারপর উড বা কুড, তারপর হচ্ছে ভার্বের বিয়ন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, উড বা কুড, তারপর ভার্বের বিয়ন অথবা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তো এটা হবে সো দ্যাট থাকলেই কি ভার্বের সাবজেক্টের পর উড বা কুড, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ। তাহলে কি শহীদরা তারা কি করেছিল, লেইড ডাউন, তারা জীবন দিয়েছিলেন 1971 সালে, তাই না? সো দ্যাট যাতে কি করি, আমরা স্বাধীনতা অর্জন করতে পারি, যাতে আমরা একটা স্বাধীন দেশ পাই, তাই না? তাহলে সো উই কুড so that we could আমরা কি পাই, we could get কি পাই, একটা স্বাধীন দেশ, we could get an independent country, independent country, ঠিক আছে? আচ্ছা আমি একটু এখানেই করি, আচ্ছা আমি একটু উপর থেকে লিখি, অ্যান জায়গা যেহেতু কম, অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ঠিক আছে? তো সো দ্যাট দ্বারা যতই বাক্য হবে, তুমি অর্থগত তো মিল রেখে তোমার তো একটা বাক্য গঠন করতেই হবে, তারপরে যে নিয়মটা মানতে হবে সেটা কি, সো দ্যাট যুক্ত বাক্য, সো দ্যাট যুক্ত বাক্য থাকলে পরবর্তী ক্লোজটা সাবজেক্টের সাথে উড বা কুড হবে, তারপর ভার্বের বিয়ন, আর এটা তো বলার কিছুই নেই, উড বা কুড থাকলেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে? উড, কুড, শ্যাল, শুড, মে, মাইট এগুলো। সো ক্লিয়ার, বুঝতে পারছো? জি ওকে। আচ্ছা এরপরে খেয়াল করো, আমরা একটু বি নাম্বারটা দেখব। ইট ইজ টু লেট, এটা অনেক দেরি হয়ে গেছে, ইফ উই হ্যাড রিচড দ্য স্টেশন আ লিটল বিট আর্লিয়ার, অর্থাৎ যদি আমরা স্টেশনে পৌঁছাতে দেরি করি তাহলে কি করব বলো, যদি আমরা স্টেশনে পৌঁছাতে দেরি করি তাহলে আমরা কি বাস মিস করব অথবা ট্রেন মিস করব, তাই না? তো এখন কথা হচ্ছে তাহলে আমরা অর্থটা পেয়ে গেছি, তাহলে এখন আমাদের স্ট্রাকচারটার দিকে নজর রাখতে হবে। দেখো এটা কি কন্ডিশনাল না, ইফ তারপর হচ্ছে কি উই হ্যাড রিচড অর্থাৎ পাস্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স, আমরা জানি ইফ কন্ডিশনাল অর্থাৎ এটা থার্ড কন্ডিশনাল আছে, অর্থাৎ ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, কারণ বিকজ সাবজেক্ট হ্যাড প্লাস ভি3, এটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে ইফ এর সাথে পাস্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী ক্লোজটা হবে কি সাবজেক্ট, তারপর উড হ্যাভ বা কুড হ্যাভ, তারপর ভার্বের ভি3 ফর্ম, তারপর বাকি অংশ। তাহলে এখানে দেখো কি বলছে, তাহলে আমরা যদি স্টেশনে যদি আমরা পৌঁছাতে দেরি করি, হ্যাঁ, বা তাড়াতাড়ি না যেতে পারি, তাহলে আমাদের কি করব, আমরা কি করব, মিস করব। আর এখানে কি বলছে, লিটল বিট আর্লিয়ার, অর্থাৎ এখানে কিন্তু সেটা বলে না, এখানে বলেছে কি আমরা যদি স্টেশনে একটু আগে পৌঁছাই তাহলে কি আমরা ট্রেন মিস করব না, তাই না? এটা কিন্তু মাথায় রাখবা তোমরা, কিন্তু দেখো এটা কি একটা ধাঁধা, তোমরা কিন্তু এটা দেখে বলতে পারো ও তাহলে ঠিক আছে। তো তাহলে তোমরা যদি এখানে দাও উই কুড হ্যাভ মিসড দ্য ট্রেন বা মিস দ্য বাস, এটা কি ঠিক আছে? দেখো স্ট্রাকচার এটা ঠিক আছে, বাট তারপর কোর্স দিয়ে দিবে, কেন দিবে দেখো এখানে অর্থটা কি, এই জায়গাটা দেখো, এখানে কিন্তু এটা বলা নাই যে যদি আমরা ট্রেনে পৌঁছাতে দেরি হয়, দেরির কথা বলা নাই, এখানে বলেছে কি আর্লিয়ার, অর্থাৎ যদি আমরা একটু আগে পৌঁছে স্টেশনে তাহলে কি করব না, আমরা ট্রেনটা মিস করব না। তাহলে কি উই কুড নট আসবে, কি আসবে তখন, উই কুড নট, বুঝতে পারছো? উই কুড নট হ্যাভ মিসড দ্য ট্রেন, বুঝতে পারছো? উই কুড নট হ্যাভ মিসড দ্য বাস, ক্লিয়ার? আশাবুদ স্যার ক্লাস পরে করব, আমার এখন কারেন্ট নাই, করতে সমস্যা হচ্ছে।
কারেন্ট নাই কেন? তোমার করতে সমস্যা, তোমাকে ওয়াইফাই চালাও নাই, সমস্যা হলো, কষ্ট হলেও করো, পরে আর কি করা হয়, করো। কোনো কিছু না বুঝলে তো অবশ্যই প্রশ্ন করবা। তাহলে বিষয়টা কি বুঝতে পারছো? দেখো ইফ কন্ডিশনাল থেকে এই যে আমরা 2টা বোর্ড কোশ্চেনে এসেছি, তার মধ্যে কিন্তু প্রায় 3টা সলভ করা হয়ে গেছে ইফ কন্ডিশনালের উপরে। ওকে, সো ক্লিয়ার সবাই? একটু অন্যরা কমেন্ট করো। কি রে 2-1 শুধু কমেন্ট করো কেন? অনেকেই তো ক্লাসে আছো। সো খেয়াল করো, আমরা একটু দ্বিতীয়টা দেখব। দ্য পয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি, অর্থাৎ এইটা আমার জন্য কি খুবই, অর্থাৎ কবিতাটি আমার জন্য বোঝা কঠিন। তাহলে আমার জন্য কি কঠিন? আচ্ছা, বোঝা অলরেডি কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা, এখানে বলা আছে দ্য পয়েম ইজ টু ডিফিকাল্ট, কবিতাটি অনেক কঠিন ফর মি, আমার জন্য। তাহলে আমার জন্য কিসে কঠিন? আমার জন্য বোঝা কঠিন, বুঝতে পারা কঠিন। তাহলে টু আন্ডারস্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, এগুলো সিম্পল বিষয়, এখানে কিন্তু অনেক গদবাদা কোনো নিয়ম নাই। অর্থাৎ বুঝতে পারা আমার জন্য কি কঠিন, বুঝতে, টু আন্ডারস্ট্যান্ড, যেতে টু গো, আসতে টু কাম। আসতে তে যখন আমরা কোনো ভার্বের সাথে যুক্ত করি তখন কিন্তু সেখানে টু আসে। সো এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার আশা করছি। এরপরে আমরা ডি নাম্বার দেখি। ডি নাম্বার দেখব, ডি ডেঞ্জার ইজ ফিয়ার। আচ্ছা, এখানে একটু জানাও তোমরা কি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সো এখানে ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্ড, অর্থাৎ ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্ড। এখানে কি বোঝানো হয়েছে বলো তো? হ্যাঁ, ডেঞ্জার অর্থ কি বলো? ডেঞ্জার এক অর্থ হচ্ছে কিন্তু ভয়ঙ্কর, তাই না? বা ঝুঁকি বা বিপদ, তাই না? ভয়ঙ্কর, ঝুঁকি বা বিপদ, এগুলো হচ্ছে কি ডেঞ্জার। অর্থাৎ ডেঞ্জার আসতেছে বা বিপদ আসতেছে, হোয়াট ডেঞ্জার ইজ ফিয়ার, যেখানে আমাদের কি বিপদটা আমরা কি পাই, ভয় পাই। সো সুতরাং আমাদের কি করতে হবে বলো তো? আমাদের কেয়ারফুল হতে হবে। বিপদ থেকে আমাদের কি করতে হবে? কেয়ারফুল হতে হবে। তাহলে সো যেহেতু আছে, সো থাকলে সোর সাথে যদি কোনো বাক্য আসে সেটা স্বাভাবিকভাবেই সাবজেক্টের পর হ্যাভ টু হয়। কি হয়? হ্যাভ টু। সো আমাকে এটা করতে হবে, সো আমাকে যেতে হবে, সো আমাকে খেতে হবে, সো আমাকে কি আমাদের কি কেয়ারফুল হতে হবে। ঠিক আছে, এরকম। সো উই হ্যাভ টু কেয়ারফুল, উই হ্যাভ টু, উই হ্যাভ টুর পরে সবসময় ভার্বের একটা কি হয়, বেস ফর্ম হয়। ভার্বের কি ফর্ম হয়? তাহলে উই হ্যাভ টু কেয়ারফুল দিব না, কেয়ারফুল তো ভাই কোনো ভার্ব না। কেয়ারফুল কি আমাদের কেয়ারফুল, যত্নবান হতে হবে। তা কেয়ারফুল হচ্ছে অ্যাডভার্ব, বাট আমার লাগবে কি ভার্ব, হ্যাভ টু পর ভার্ব, তার বি দিয়ে দিব। তাহলে উই হ্যাভ টু বি, আমাকে হতে হবে, কি হতে হবে? কেয়ারফুল হতে হবে, আমাদের কেয়ারফুল হতে হবে, কেয়ারফুল হতে হবে। কিসে কেয়ারফুল? ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে কেয়ারফুল হতে হবে। ঠিক আছে, বিপদ থেকে। সো শি স্পোক অ্যাজ ইফ ড্যাশ, খুব সুন্দর একটা বাক্য। আচ্ছা, তোমরা কি আগেরটা বুঝতে পেরেছো? একটু জানাও আমাকে, কমেন্ট করেছো। এরিন জাহান, জি ভাইয়া। ওকে এরিন আপু, তুমি অবশ্যই ক্লাসে থাকো আর ক্লাসটা একটু শেষ পর্যন্ত দেখো। তুমি হয়তো বা নতুন এসেছো, বাট আমাদের সাথে একটা লং টাইম এই ক্লাসটা করো, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ঠিক আছে, ওকে। সো খেয়াল করো, শি স্পোক অ্যাজ ইফ, তো এইটাও কিন্তু খুব সুন্দর একটা বাক্য। আমরা জানি কি জানি বলতো? অ্যাজ ইফ, অ্যাজ দোর অর্থ কি বলতো? জেনো, তাই না? অ্যাজ ইফ বা অ্যাজ দোর অর্থ হচ্ছে কি জেনো। তাহলে শি স্পোক, সে কথা বলে যেন সে সবকিছুই জানে, সে কথা বলে যেন সে সবকিছুই পারে। এখন এই বাক্যটা তুমি তোমার মতো করে দিতে পারো, কিন্তু হ্যাঁ, দেওয়ার আগে একটা জিনিস করবা। কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু 2-3টা বাক্য একসাথে থাকে, তো এবং একটার সাথে আরেকটা কিন্তু রিলেট করে তোমাকে আনসার করতে হবে। এখন এটা তুমি যদি দাও যে শি স্পোক অ্যাজ ইফ শি হ্যাড নন এভরিথিং, তাহলে কি হবে? হ্যাঁ, বাক্যটা ঠিক আছে, বাট হতেও না পারে। কেন হতে না পারে? দেখো এখানে আরেকটা বাক্য তোমাকে লিখে দেওয়া হয়েছে প্রশ্নে। এখানে আছে কি? শি ওয়াজ অ্যাকচুয়ালি আ কোয়াক। কোয়াক মানে কি বলো তো? কোয়াক মানে হচ্ছে হাতুড়ে ডাক্তার। কি ডাক্তার? হাতুড়ে ডাক্তার। দেখো হাতুড়ি ডাক্তার।
সবার গ্রামে আছে, তাই না? প্রত্যেকটা গ্রামে কিন্তু হাতুড়ির ডাক্তার আছে, মানে সে আসলে সে একজন কোয়াক। তার মানে কি, সে কথা বলে যেন সে কি একজন এমবিবিএস ডাক্তার, আসলে সে একটা হাতুড়ি ডাক্তার। ঠিক আছে, খুব ইজি। সো তাহলে এটা কি করব, আমরা জানি অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফের জায়গায় অ্যাজ দো হতে পারে। অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত বাক্যে প্রথমটা কি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা হয় কি, পরেরটাও কিন্তু পাস্ট টেন্সে হয়। অর্থাৎ তুমি পাস্ট পারফেক্ট টেন্সে দিবা, পরেরটা কি টেন্স হবে, পাস্ট পারফেক্ট। প্রথমটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে কি, তাহলে সে যে কথা বলে যেন সে কি হয়েছে, একজন এমবিবিএস ডাক্তার হয়েছেন, যেন সে কি হয়েছেন, একজন এমবিবিএস ডাক্তার হয়েছেন। তাহলে এখানে আমরা দেখতে পারি অ্যাজ ইফ she had been an MBBS doctor, she had been an MBBS doctor। সে এমন ভাবে কথা বলে যেন সে একজন এমবিবিএস ডক্টর, আসলে সে এমবিবিএস ডক্টর না, সে কি, সে আসলে একটা হাতুড়ি ডাক্তার। ঠিক আছে, সো খেয়াল কর, এই অ্যান দিছি কেন, এ দেওয়ার কথা না, এমবিবিএস, সরি বিসি দিয়ে ফেলেছি, এস হবে। অ্যান হয়েছে কেন, কারণ আমরা জানি যে তোমার সংক্ষিপ্ত যে ওয়ার্ড, অর্থাৎ ভাওয়াল, ভাওয়াল যদি ভাওয়াল মানে হচ্ছে তোমার ভাওয়াল বোঝো না, 5টা ভাওয়াল, এটা কিসের উপর, সাউন্ড, ভাওয়াল সাউন্ডের উপর ভিত্তি করে কিন্তু কি হয়, আর্টিকেল হয়, তাই না? আর্টিকেল হয় না, আর্টিকেল অ্যান হয়। তো আমরা যদি ভাওয়াল সাউন্ড, অর্থাৎ এ ই আই ও ইউ, এম এম এম, দেখো এম এ দিয়ে শুরু হচ্ছে না, যার কারণে এখানে কিন্তু এন হয়েছে। তারপর দেখো অনেস্ট, এটার উচ্চারণ কি হয়েছে, অ, অনেস্ট, ও, তা ও কি ভাওয়াল সাউন্ড না, তাহলে এন হয়েছে। তারপর দেখো বিএসসি, বিএসসি, তাহলে বি দিয়ে কি, ব দিয়ে শুরু হচ্ছে না, বল কি ভাওয়ালের মধ্যে আছে, 5টা ভাওয়ালের মধ্যে নাই, যার কারণে এখানে কি এ হবে। সো এটা কিন্তু আর্টিকেলের একটা টপিক, জাস্ট তোমাদের একটু সিম্পল হইতে দেখালাম, যদি তোমরা আগে থেকে এটা জানো তাহলে তো অনেক ভালো। সো ক্লিয়ার, বুঝতে পেরেছো? একটু জানো, আমাকে একটু পানি খেয়ে নেই আমি তারাবি শেষ করছি। ওকে আলমুবিন, ধন্যবাদ ভাইয়া। একটু জানাও তোমরা কি ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো? একটু একটু আমাকে জানাও তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো কি না। তোমাদের যদি সাড়া পাই তাহলে প্রত্যেকটা টপিকের উপর আমি সলভ ক্লাস দিব, প্রত্যেকটা টপিকের উপর কি বোর্ড কোশ্চেন বা মডেল কোশ্চেনের সলভ ক্লাস দিব। সো একটু দেখি আমরা, এটা বুঝতে পারছো না? এখানে কি আছে, থিফ, দ্য থিফ ওয়াজ অ্যাফ্রেইড অফ পুলিশ, অর্থাৎ চোর কি করে, পুলিশকে ভয় পেয়েছিল পুলিশ দেখে। হি রান অ্যাওয়ে, সে দ্রুত দৌড়ায়। লিস্ট, আমরা জানি লিস্ট যুক্ত আরেকটা বাক্য আসছে, সে দ্রুত দৌড়ায় এই ভয়ে যে, লিস্ট অর্থ কি, এই ভয়ে যে, নতুবা সে দ্রুত দৌড়ায় যেন সে কি করতে পারে, সে দ্রুত দৌড়ায় এই ভয়ে যে সে কি গ্রেপ্তার হয়ে যেতে পারে, তাই না? সে কি হয়ে যেতে পারে, গ্রেপ্তার হয়ে যেতে পারে, এই ভয়ে সে কি দ্রুত দৌড়ায়, তাই না? আমরা জানি লিস্ট যুক্ত পরবর্তী যে বাক্যটা সেটা সর্বদা সাবজেক্টের পরে শুড হবে, কি হবে, শুড হবে, যেটা আমরা কিন্তু একটু আগে শিখে এসেছি, তাই না? অঙ্কনাথ প্রশ্ন করছিলাম। তো লিস্ট থাকলে সাবজেক্টের পরে শুড, আর শুড কুড উড মানেই হচ্ছে পরবর্তীতে ভার্বের একটা ভার্বের বিয়ান হবি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম একটা ভার্ব হবি। ঠিক আছে, সো এটা খেয়াল করি আমরা। তো এখন এখানে আমরা কি দিতে পারি, তাহলে সে কি করছে, সে এত দ্রুত দৌড়ে জানে, সে শুড, তাহলে সে কি অ্যারেস্টেড, সে গ্রেপ্তার হতে পারে, তাহলে হি, এখানে কি হি দেওয়া আছে, হ্যাঁ, হি শুড, হি শুড বি অ্যারেস্টেড। অ্যারেস্টেড কেন লিখলাম খেয়াল করো, এইখানে নাও সাবজেক্ট কোনটা, হি। আমরা জানি ক্রিয়া সবসময় সাবজেক্টের কাজ করে, কিন্তু এই যে অ্যারেস্ট, গ্রেফতার কি মানে, হি বলতে কি থিফকে বোঝানো হচ্ছে না, তার সে কি নিজে নিজেকে কি গ্রেফতার করতে পারে না, তাকে গ্রেফতার করে কে, পুলিশ। সো এই জন্য এটা কিন্তু এই ভার্বটা কিন্তু প্যাসিভ সেন্সে হয়ে গিয়েছে, অর্থাৎ সাবজেক্ট যদি ক্রিয়ার কাজ না করে তাহলে ওই ভার্বটা যদি এরকম কোনো ভার্ব আসে যে অন্য কেউ করেছে বাট সাবজেক্টটা করেনি এই ভার্বের কাজ, তাহলে অবশ্যই সেই ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, আর মূল যে সংজ্ঞাটা সেটা তো আছেই, সাবজেক্টের পর শুড, তারপর একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি অংশ। ক্লিয়ার? ওকে, সো ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে।
খান লেখছে হুম। ওকে, আরেকজন ক্লাস থেকে বের হয়েছে। ভাই আমি বলছি তোমরা যদি ক্লাস থেকে যাও আমাকে বলে যাবা যে ভাই এই প্রবলেম, আমি ক্লাসটা করতে পারছি না বা হানতান এরকম কিছু, ঠিক আছে? সো এইভাবে হুটহাট করে যাবা না। আচ্ছা এরপরে খেয়াল করো জি নাম্বারে, ডিসপাইট হিজ লিডারশিপ। ডিসপাইট হিজ লিডারশিপ অর্থাৎ তার নেতৃত্ব সত্ত্বেও, তার নেতৃত্ব সত্ত্বেও অর্থাৎ তিনি নেতা হওয়া হার্ডশিপ, লিডারশিপ না, সে কঠিন হওয়া সত্ত্বেও সে কি করে, সে কঠিন হওয়া সত্ত্বেও সে কি ভালোবাসে, সে মানুষকে ভালোবাসে, তাই না? সো ডিসপাইট বা ইনস্পাইট অফ হচ্ছে কি সত্ত্বেও, তাই না? তো ইনস্পাইট ডিসপাইটে হচ্ছে কি ডিসপাইট যুক্ত যে এইটা হবে সেটা অবশ্যই পরবর্তী সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে হবে। কি টেন্সে হবে? প্রেজেন্ট টেন্স। তাহলে ইনস্পাইট অফ অথবা শুধু ডিসপাইট, ইনস্পাইট অফ অথবা শুধু ডিসপাইট। ডিসপাইট হিজ হার্ডশিপ, তার হার্ডশিপ সত্ত্বেও সে কি করে, সে সাহায্য করে বা সে ভালোবাসে। হি লাভস, হি লাভস, হি লাভস পিপল বা হি লাভস পিপল, সে মানুষকে ভালোবাসে। সে অনেক কঠিন মানুষ হওয়া সত্ত্বেও সে মানুষকে ভালোবাসে। অথবা লিখতে পারো হি হেল্পস, হি হেল্পস, হি হেল্পস হিজ রিলেটিভস বা হি হেল্পস হিজ রিলেটিভস। সে কঠিন হওয়া সত্ত্বেও সে তার আত্মীয়দের কি করে, সহযোগিতা করে। ঠিক আছে? সো একটু সবাই নোট করো। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে। সবাই একটু জানাও। আর আমাদের ক্লাসটা একটু শেয়ার করো, ওকে? আচ্ছা এবার আমরা একটু 23 নম্বরে যাব। দেখো হি টুক লজিক, মানে সে কি নিয়েছিল, একটা লজিক নিয়েছিল বা একটা যুক্তি নিয়েছিল। আচ্ছা এখন এখানে কি হবে এটা দেখার আগে যেহেতু আরো একটু বাক্য আছে এটা আমরা পড়তে হবে যে হিস্টোরি সিমস টু বি ডিফিকাল্ট ফর হিম, অর্থাৎ হি সিমস মানে কি, মনে করা বা মনে রাখা। তাহলে ইতিহাস মনে রাখা টু বি ডিফিকাল্ট ফর হিম, তার জন্য কঠিন হয়ে যায়। অর্থাৎ ইতিহাস মনে রাখা তার জন্য কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। তাহলে হি টুক লজিক মানে সে কি হয়েছিল, সে লজিক নিয়েছিল, সে যুক্তি নিয়েছিল। তাহলে অবশ্যই ইতিহাসের পরিবর্তে সে যুক্তি নিয়েছিল, কারণ সে ইতিহাস অনেক কঠিন মনে করে। ঠিক আছে? তাহলে ইতিহাসের পরিবর্তে, কিসের পরিবর্তে, পরিবর্তে ইংরেজি কি, ইনস্টিড অফ, ইনস্টিড অফ, ইনস্টিড অফ, ইনস্টিড অফ হিস্ট্রি, অর্থাৎ ইতিহাসের পরিবর্তে সে কি করেছিল, যুক্তি নিয়েছিল। কেন যুক্তি নিয়েছিল? কারণ সে কি মনে করে, সে মনে করে হিস্টোরি সিমস, সে মনে করে টু বি ডিফিকাল্ট মানে কঠিন ফর হিম, তার জন্য। ওকে? সো আশা করছি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। একটু জানাও আমাকে যে কি স্যার, অন্যরা যারা ক্লাস দেখছো একটু দয়া করে কমেন্ট করো। সো এরপর আমরা যাব আই নাম্বারে। ঠিক আছে? দেখো আই নাম্বার কি বলছে, ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত হই, যদি আমি কি করি, ক্ষুধার্ত হই। তারপর লাগছে কি, বাট আই এম নট হাংরি অ্যাট অল, কিন্তু আমি আসলে একদমই ক্ষুধার্ত না, কিন্তু আমি একদমই কি না, ক্ষুধার্ত না। তাহলে যদি আমি ক্ষুধার্ত হই তাহলে আমি কিছু খাবো, রাইট? যদি আমি ক্ষুধার্ত হই তাহলে আমি কিছু কি করব, খাবো, কিন্তু আমি ক্ষুধার্ত না, কিন্তু আমি এখন ক্ষুধার্ত না। সো এখানে দেখো তাহলে তুমি অর্থটা পেয়ে গেছো কি হবে, বাট স্ট্রাকচারটা এখন শিখতে হবে না। খেয়াল করো ইফ কন্ডিশনালটা কি, থার্ড কন্ডিশনালে আছে, অর্থাৎ ইফ এর পর সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, অর্থাৎ এটা কিসে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা জানি ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তী কন্ডিশনালটা কি হয় বলো তো, সাবজেক্ট হয়। তারপর উড হ্যাভ বা কুড হ্যাভ হয়, উড হ্যাভ বা কুড হ্যাভ হয়। তারপর ভার্বের V3 ফর্ম, ভার্বের কি ফর্ম, V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত হই তাহলে কি হব, আমি কিছু খাবো। তাহলে আই উড হবে, তাই না? আই উড হ্যাভ, আই উড হ্যাভ, আই উড হ্যাভ, তাহলে কি খাবো, আই উড হ্যাভ ইটেন, আই উড হ্যাভ ইটেন
ইটেন সামথিং, একটু ছোট অক্ষরে লিখলাম, ঠিক আছে, সামথিং। অর্থাৎ আই হ্যাড বিন হাংরি, আই উড হ্যাভ ইটেন সামথিং, ঠিক আছে। তাহলে আমি কিছু খাবো, কিন্তু আমি আসলে ক্ষুধার্ত না। ওকে, সো আশা করছি এটা বুঝতে পেরেছো। দেখো ঘুরে ফুরে কিন্তু একই নিয়ম অনেকবার আসে, তোমাদের পরীক্ষা ঠিক এরকমই আসবে। সো এগুলো একটু রিহার্সালে রাখলে তোমরা পরীক্ষা 100% ভালো করবা। সো দেখো যে নাম্বারটা, করাপশন ইজ এ কার্স, করাপশন দুর্নীতি হলো একটা অভিশাপ। ইট ইজ হাই টাইম, এখনই সময় আমাদের কি করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে, তাই না? বা এখনই সময় সরকারকে কি করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, তাই না? এখনই সময় উই স্টুড, তাহলে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম থাকলে পরবর্তী সেন্টেন্সটা কি পাস্ট টেন্সে হয়, কি টেন্সে হয়, পাস্ট টেন্সে হয়। তাহলে উই স্টুড, এখনই সময় উই স্টুড, আমাদের কি হবে, দাঁড়াতে হবে অ্যাগেইনস্ট, অ্যাগেইনস্ট, অ্যাগেইনস্ট করাপশন, তাই না? অ্যাগেইনস্ট করাপশন। অথবা লিখতে পারো গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট, সরকারকে কি করতে হবে, টুক, টুক অ্যাকশন, টুক অ্যাকশন, সরকারকে কি করতে হবে, অ্যাকশন নিতে হবে, কার বিরুদ্ধে, অ্যাগেইনস্ট করাপশন, অ্যাগেইনস্ট করাপশন। তুমি তোমার মতো করে কিন্তু যে কোনো বাক্য এখানে কিন্তু দিতে পারো, তুমি তোমার মতো করে কি যে কোনো বাক্য এখানে দিতে পারো, তাই না? একটু আমাকে জানাও তো ভাইয়েরা, তোমরা এই বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো? একটু জানাও আমাকে। আচ্ছা একটু সবাই একটু জানাও। আচ্ছা আশরাফুল বলো, বা তোমরা, তোমাদের তো লেকচার শিটের অ্যাক্সেস দিয়েছি, তারপরও তোমরা এখন এসে যদি বলো স্যার লেকচার শিট গুলো দেন, এই লেকচার শিটটা চেতে পারো সেটা ঠিক আছে, বাট লেকচার শিট, আগের লেকচার শিট তো সবই দিছি। এবং তোমরা হয়তো জানো কি না জানি না, 25 ব্যাচে যারা, তোমরা হয়তো বা পুরোপুরি বিষয়টা জানো না, তবে তোমাদেরকে একটু শেয়ার করি আমি। সেটা হচ্ছে যে, দাঁড়াও, আমাদের বিডি ল্যাব এডুকেশনের যে ইউটিউব তোমার হচ্ছে চ্যানেল আছে, তারপর আমাদের যে জিমেল আইডিটা আছে, যে জিমেলে তোমাদের সকল রেজিস্ট্রেশনের সকল তথ্য ছিল, এবং আরও আমাদের অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছিলাম, সে তাদের রেজিস্ট্রেশনের তথ্য ছিল। তারপর হচ্ছে তোমাদের যতগুলো লেকচার শিট ছিল সব সেখানে ছিল, কিন্তু সেই জিমেলটা হ্যাক হয়ে যায় এবং আমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যায়। তোমরা বিডি ল্যাব এডুকেশন লিখে যদি ইউটিউবে সার্চ করো, তাহলে দেখবা জাপানের একটা মেয়ে মূলত আমাদের এই চ্যানেলটাই করেছে। সো ওরা হচ্ছে এটা নিয়ে এখন কাজ করছে, ওরা চালাচ্ছে। সো আমাদের এটা ওরা হ্যাক করে নিয়ে গিয়েছে। হ্যাঁ, সো এটা কিন্তু আমাদের অনেক বড় একটা হ্যাম্পার হয় আমাদের প্রতিষ্ঠানের জন্য, যার কারণে এখন কিন্তু আগের লেকচার শিটগুলো আমরা চাইলেই দিতে পারি, কারণ তোমাদের সবারই অ্যাক্সেস যেহেতু যাদের যারা আছে, তোমাদের সবারই থাকার কথা, অবশ্যই তারা পাবা। আর একটা বিষয় হচ্ছে যে ইনশাল্লাহ আমরা খুব দ্রুত ইউটিউব চ্যানেলের কার্যক্রম শুরু করব। আমরা কিন্তু ইউটিউবে মনিটাইজেশন পেয়েছিলাম, মনিটাইজেশন পাওয়ার 1 সপ্তাহ পরেই আমাদের এইটা হ্যাক হয়ে যায়, বুঝতে পেরেছো? তো আমরা ইনশাল্লাহ খুব দ্রুত ইউটিউব চ্যানেলটা খুলবো, তোমরা সবাই আমাদের সাপোর্ট করবা। অ্যান্ড ইউটিউবে কিন্তু অনেক ক্লাস হবে রীতিমতো ইনশাল্লাহ। আর তোমরা কি এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছো আমি যতদূর পড়িয়েছি? একটু জানাও আমাকে। একটু আমাকে জানাও তোমরা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো? অনেক সুন্দর টপিক পড়িয়েছি কিন্তু। শেয়ার করেছো কে কে একটু ডান লিখবা, ওকে? জি বুঝতে পেরেছে, একটু ডান লিখবা, ওকে? ওকে, সো আমি তোমাদেরকে
তোমাদের গ্রুপে হচ্ছে এই লেকচার শিটটা আপলোড দিব এবং সেই সাথে মেসেঞ্জার প্রাইভেট দুইটা গ্রুপই থাকবে, যারা 25 আসো তারা এই লেকচার শিটটা পাবা, আমি দিয়ে দেবো আনসার সহ। অ্যান্ড দুটো করিয়েছি, তোমরা এটা দ্বারা কি অনেক বুঝতে পারছো না? এভাবে যদি আরও অনেকগুলো করি তোমরা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো তোমাদেরকে কিন্তু একটু ধরিয়ে দিয়েছে, আর কমিউনিটি সেন্টেন্সের উপর কিন্তু অনেক ক্লাস নিয়েছি, আর সবগুলো ক্লাসের যে লিঙ্কগুলো আবার আমরা তোমাদেরকে দিব। অলরেডি কিন্তু প্রায় 67টা ক্লাস হয়েছে, যেখানে তোমাদের 70টা ক্লাস দেওয়ার কথা ছিল, আরও 3টা বাকি। বাট 3টা বাকি ঠিক আছে, বাট আমরা কিন্তু আরও তোমাদের বেশি ক্লাস দিতে হবে ইন টোটাল, বুঝতে পেরেছি? ইংলিশ অলরেডি 29টা ক্লাস হয়েছে, আজকে কিন্তু 30তম ক্লাস চলছে। হ্যাঁ, আমাদের সব লিঙ্কগুলো কিন্তু সিরিয়ালি দেওয়া আছে। আচ্ছা, ওইগুলো আবার তোমাদের পাঠাবো। দেখো রাজশাহী বোর্ড কোশ্চেনের হচ্ছে তোমার এই যে সলভ আছে, তারপর এখানে দেখো কুমিল্লা বোর্ড কোশ্চেন, কুমিল্লা বোর্ডের হচ্ছে তোমার এই যে সলভ আছে, তারপরে এই যে দেখো চিটাগং বোর্ড কোশ্চেন, চিটাগং বোর্ডের এই সলভ আছে, তারপর হচ্ছে তোমার সিলেট বোর্ড কোশ্চেন, সিলেট বোর্ড কোশ্চেনের কিন্তু এই সলভ আছে, ঠিক আছে? এরকম তারপর হচ্ছে কি বরিশাল বোর্ড, তারপর হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড, সব কিছু কিন্তু সলভ সহ দেওয়া রয়েছে, ঠিক আছে? সো এই 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 বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবা। আমি তোমাদেরকে মেসেঞ্জার এবং সেই সাথে ফেসবুক প্রাইভেট যে বিএ ব্যাচের গ্রুপটি রয়েছে সেখানে দিয়ে দেবো, ওকে? সো আজকে এই পর্যন্ত ছিল, আর 26-এ কিন্তু আমাদের নতুন ব্যাচ লঞ্চ হয়েছে। তো তোমাদের যারা রিলেটিভ রয়েছে বা 26 ব্যাচে যদি কেউ থাকো, অবশ্যই আমাদের সেই ব্যাচটাতে এনরোল হতে পারো। ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কোর্সগুলো থেকে কিন্তু আপগ্রেড করছি। হ্যাঁ, দেখো অনেক বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে, সমস্যা থেকে কিন্তু আমরাও বাইরে না, ওকে? সো সমস্যা প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের যেতে হয় এবং আমরা প্রতিনিয়তই চেষ্টা করি কিন্তু আরও ভালো করার, ঠিক আছে? আমাদের জায়গা থেকে বিএলএ এডুকেশন জায়গা থেকে আমরা কিন্তু সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি এবং আমরা আস্তে আস্তে বিভিন্ন যে কোর্সগুলো যেগুলো সামনে আসতেছে সেগুলোতে কিন্তু আরও ডেভেলপ করছি, ওকে? সুতরাং ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে শেষ পর্যন্ত, আমরা আছি তোমাদের সাথে। হয়তো একটু লেট হলো কিন্তু আমরা আমাদের জায়গা কিন্তু ঠিক রেখে তোমাদের সার্ভ করছি, আমাদের সেবা দিয়ে যাচ্ছি, ওকে? সো এটাই। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকো। অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, সারাদিন রোজা, তারপর অনেক ক্লাস নিতে হয়, কাজ করতে হয়, সব কিছু মিলিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত ক্লাসগুলো অবশ্যই করবা, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। আর ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দাও, আর যারা এখনও শেয়ার করো না অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করবা। ওকে আশরাফুল, তোমাকে ধন্যবাদ ক্লাসটা শেয়ার করার জন্য। কি কারণে হ্যাক হয়েছে বিষয়টা এটা না, বাট ওরা ওই যে মনিটাইজেশন পেয়েছি, তো আমরা ইউটিউব চ্যানেলে মানে মনিটাইজেশন তো বোঝো যে আসলে ইউটিউব থেকে আমাদের একটা ইনকাম আসবে। সো মনিটাইজেশন পাওয়ার পরে হচ্ছে ওরা নিয়ে গিয়েছে আর কি। হয়তো বা আমাদের কিছু কারো সহযোগিতায় তারা নিয়েছে, এরকমও হতে পারে, বাট সেটা আমরা এখনো ধরতে পারিনি আর কি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।